ইন্সপেক্টর জিতেনবাবু, সুন্দরবাবু ও মৃত জমিদারের ম্যানেজার সতীশবাবুকে সঙ্গে নিয়ে মানিক ফিরে এলো। জলা থেকে তুলে আনা মৃতদেহটাকে মাটির উপরে শুইয়ে রেখে গম্ভীর ও চিন্তিত মুখে দাঁড়িয়ে ছিল জয়ন্ত। সতীশবাবু আর্তস্বরে বলে উঠলেন, কি সর্বনাশ! এই যে প্রতাপ নারায়ণ বাবুর জামাই সূর্যশঙ্কর বাবুর দেহ। জয়ন্ত বললে, আমার মনেও মাঝে মাঝে সেই সন্দেহই জাগছিল। তাহলে দেখছি আমার সন্দেহ মিথ্যে নয়। কিন্তু সূর্যবাবুকে খুন করলে কে? যারা জমিদার বাবু আর তার স্ত্রীকে খুন করেছে, যারা আজ রক্তাক্ত মইখানাকে সরিয়েছে, তারাই। কিন্তু কে তারা? কেমন করে বলবো? আপনি যে তিমিরে, আমিও সেই তিমিরে। তবে মনে হচ্ছে আর বেশি দিন তিমির রাজ্যে বাস করতে হবে না। জিতেনবাবু সাগ্রহে জিজ্ঞেস করলেন, জয়ন্তবাবু, তাহলে আপনি কোনো হদিশ পেয়েছেন? হুম, বিশেষ কিছুই নয়। সতীশবাবু, আপনাকে দু চারটে কথা জিজ্ঞেস করতে চাই। সতীশবাবু দুঃখিতভাবে বললেন, কি আর জিজ্ঞেস করবেন মশাই? আমাদের সর্বনাশ হয়ে গেছে। সূর্যশঙ্করের কোনো আত্মীয় আছেন? আছেন, তার বৈমাত্র ভাই চন্দ্রশঙ্কর। তিনি ছাড়া সূর্যবাবুর আর কোনো আত্মীয় বেঁচে নেই। তিনি কোথায় থাকেন? কলকাতায়। তাকে এই বিপদের খবর দিতে হবে তো। নিশ্চয়ই। তাহলে তাকে আসার জন্য আজকেই তার করে দিন। তাকেও কি আপনার দরকার আছে? আছে বই কি। সূর্যশঙ্করের পরিচিত লোকেদের কথা আপনাদের চেয়ে তিনিই ভালো করে বলতে পারবেন। আমার দৃঢ় ধারণা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে সূর্যবাবুরই কোনো পরিচিত ব্যক্তি। জিতেনবাবু বললেন, আপনার এমন ধারণার কারণ বুঝতে পারলাম না। আপাতত ওটা আর বোঝার চেষ্টাও করবেন না। চন্দ্রবাবুর কাছ থেকে সূর্যবাবুর বন্ধুদের তালিকা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেই তালিকা দেখেই আমি আমার কর্তব্য স্থির করব। সতীশবাবু, সূর্যবাবুর মৃত্যু হয়েছে, এখন প্রতাপ নারায়ণের সম্পত্তির উত্তরাধিকারী কে? তার একমাত্র সন্তান করুণা দেবী। সূর্যবাবুর সন্তান হয়নি? না। জয়ন্ত স্তব্ধ হয়ে ভাবতে লাগলো। সুন্দরবাবু এতক্ষণ পরে বললেন, হুম, কিছু বোঝা যাচ্ছে না। মদনপুরে হত্যার পর হত্যা হচ্ছে। হত্যাকারী কোথাও দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নরমুন্ডু নিয়ে সরে পড়ছে, কোথাও নিয়ে যাচ্ছে গোটা লাশটাকেই। আবার কোথাও তারা ঘটনাস্থলে বসে খুনের পর লাশ কেটে টুকরো টুকরো করে সঙ্গে নিয়ে যায়। আবার কোথাও বা তারা লাশ ফেলে দেয় জলের ভেতরে। কোথাও ঘটনাস্থলে রক্ত ধারার মধ্যে তাদের হাত বা পায়ের কোনো চিহ্ন পাওয়া যায় না। আবার কোথাও পাওয়া যায় হাত আর পায়ে বিকৃত চিহ্ন। হত্যাকারী কোথাও খুব সাবধান, আবার কোথাও অত্যন্ত অসাবধান। জয়ন্ত বললে, সুন্দরবাবু, আপনার দৃষ্টির তীক্ষ্ণতা দেখে খুশি হলাম। আমিও এখানকার হত্যাকাণ্ডগুলোর মধ্যে এইসব বিশেষত্ব লক্ষ্য করেছি। কেবল লক্ষ্য নয়, একটা বড় সত্যও আবিষ্কার করেছি। সুন্দরবাবু বললেন, বলো কি? বড় সত্য? ছোট নয়, মেজো নয়, এক্কেবারে বড় সত্য। ভায়া, তোমার এই আবিষ্কার কাহিনী শ্রবণ করবার জন্য আমার যে আগ্রহ হচ্ছে। আপনার এই আগ্রহকে তাড়াতাড়ি দমন করে ফেলুন সুন্দরবাবু। যথাসময়ে সত্য প্রকাশ পাবে। সুন্দরবাবু অভিমান ভরে বললেন, ওই তো তোমার চিরকালের দোষ জয়ন্ত। তুমি সর্বদাই আমাকে অন্ধকারে ফেলে রাখতে চাও। জিতেনবাবু যেন আপন মনেই বিড়বিড় করে বললেন, ঘাড়ে আবার একটা নতুন খুনের মামলা চাপলো। ছয়টা খুনের মামলা। এতগুলো মামলার ভার সইতে পারে আমার ঘাড় এমন শক্ত নয়। এখন আমার কর্তব্য কি আমি নিজেই বুঝে উঠতে পারছি না। জয়ন্ত বললে, শুনুন জিতেনবাবু, এখন আপনার প্রথম কর্তব্য হচ্ছে জলাভূমির স্যাঁতস্যাঁতে মাটির ওপরে যে পায়ের ছাপগুলো আছে তার ছাঁচ তুলে নেওয়া। লক্ষ্য করলে দেখবেন সেগুলো যাদের পদচিহ্ন তাদের কারোরই পা বিকৃত নয়। জিতেনবাবু বললেন, আরে মশাই, পদচিহ্নের ছাঁচ আর কত তুলবো? খুনির টিকিট একবার জো নেই, ছাঁচ নিয়ে কি ধুয়ে খাবো? ব্যস্ত হবেন না মশাই, ব্যস্ত হবেন না। আপনার মুখে মামলার সব কথা শুনে আর এখানকার পায়ের দাগগুলো দেখে আমি একটা সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছি। সেসব নিয়ে পরে আলোচনা করলেও চলবে। আপাতত শুনুন আর একটা কথা। বলুন। আজ রাতে আমাদের লুকিয়ে ওই জমিদার বাড়িতে বাস করতে হবে। জিতেনবাবু সবিস্ময়ে বললেন, কেন? প্রশ্ন করবেন না, উত্তর দেওয়ার সময় এখনো হয়নি। খালি আজ নয়,
হয়তো এখনো পরপর কয়েক রাত আমাদের এখানে পাহারা দিতে হবে। খনিকে ধরবার এর চেয়ে সহজ উপায় আর নেই। সুন্দরবাবু বললেন, তুমি কি বলছো হে জয়ন্ত? খুনি আবার এখানে কি করতে আসবে? তার আসল উদ্দেশ্য এখনো পূর্ণ হয়নি। কি উদ্দেশ্য? আবার প্রশ্ন করছেন? শুনুন জিতেন বাবু, আমাদের পাহারা দিতে হবে খুব গোপনে, যেন কাক পক্ষীটি টের না পায়। তাও কি সম্ভব? এটা হচ্ছে মস্ত জমিদার বাড়ি, চারিদিকে গিজগিজ করছে লোকজন। এখানে কার মুখে চাপা দেবেন? আপনি কি ভাবছেন রাত্রে আমরা এখানে আসবো জয়ঢাক বাজাতে বাজাতে শোভাযাত্রা করে? মোটেও না। আমরা আসবো অন্ধকারে গা ঢেকে, চোরের মতো। চোরের মতন? ঠিক তাই। আমরা জমিদার বাড়ির বাগানে ঢুকবো পাঁচিল টপকে, তারপর অদৃশ্য হব যে কোনো ঝোপঝাপে ঢুকে। বিস্ময়কর প্রস্তাব। রোমাঞ্চকর সম্ভাবনার আগে বিস্ময়কর প্রস্তাবই করতে হয় মশাই। আমার কার্যপদ্ধতি এরকমই। আপনারা পুলিশের লোক, বাধা ধরা পথে চলেন মেশিনের মতন, বাধা লাইনের বাইরে একটি পা ফেলবেন না। কিন্তু আমি মেশিন হতে রাজি নই, কারণ আমার কাছে আছে আমার নিজস্ব কল্পনা শক্তি। এক এক মামলায় আমি এক এক রকম পদ্ধতিতে কাজ করি, অবস্থা বুঝে ব্যবস্থা করি নতুন নতুন। এমনকি দরকার হলে বেআইনি কাজও করি, যা আপনারা পারবেন না। ঘাট মানছি, আপনার কথা ও কার্যপদ্ধতি দুই আমার কাছে দুর্বোধ্য। সুন্দরবাবু বললেন, হুম, আমার কাছেও। এতদিন ধরে জয়ন্তকে দেখছি, তবু ওকে বুঝতে পারি না। ও হচ্ছে মূর্তিমান হেয়ালি। জয়ন্ত বললে, জিতেনবাবু, আপনাকে আর একটা কাজ করতে হবে। বেআইনি কাজ নয় তো? না। আজকেই জাল ফেলে জলাভূমিটা পরীক্ষা করার ব্যবস্থা করুন। কেন? আমার সন্দেহ হচ্ছে হত্যাকারীরা প্রতাপ নারায়ণ বাবু আর তার স্ত্রীর খণ্ড বিখণ্ড দেহ হয়তো ওর মধ্যেই ফেলে দিয়েছে। আপনার সন্দেহ হয়তো মিথ্যে নয়। বেশ, আজকেই এর ব্যবস্থা করব। সেই রাতে আকাশে ছিল এক ফালি চাঁদ, কিন্তু রাত গভীর হওয়ার পরেই হলো অদৃশ্য। চারিদিকে ঝরতে লাগলো নিবিড় অন্ধকারের ঝর্ণা। মানিক নিম্ন কণ্ঠে বিরক্ত স্বরে বললে, আরে মোলো, মশাগুলো ঘুমোতেও জানে না, তাদের রক্ত পিপাসারও অন্ত নেই। সুন্দরবাবু বললেন, বেটারা মানুষের রক্ত খেতে আসে আবার গান গাইতে গাইতে। ভগবান এমন সৃষ্টি ছাড়া জীব কেন যে সৃষ্টি করেছেন তার অর্থ কিছুই বোঝা যায় না। জিতেনবাবু বললেন, লোকের মুখে শুনেছি উদ্ভিদের ভেতরেই মশাদের যথেষ্ট খোরাক আছে, তাদের রক্তপান করার কোনো দরকার নেই। তবু অকারণেই তারা রক্তপান করে। এমন হিংসুক প্রাণী দুনিয়ায় আর নেই। গান্ধীজিকেও তারা রেহাই দেবে না। জয়ন্ত বললে, আপনারা মশা নিয়ে গবেষণা বন্ধ করুন, আমি যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সবাই চুপ। তারা বসেছিল বেশ একটা বড় ঝোপের মধ্যে। ঝোপের দুই পাশেই খানিকটা করে খালি জমি। মাটির ওপরেই সর্বত্রই ছড়ানো শুকনো ঝরা পাতা। কিছু দূরে মরমর করে শব্দ হচ্ছে, যেন কে বা কারা মারিয়ে মারিয়ে আসছে শুকনো পাতা। সকলে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো। একটু পরেই একদিকের খোলা জমির ওপরে দেখা গেল কয়েকটা অস্পষ্ট চলন্ত ছায়া। পরপর 10টা ছায়া। তারা এত নীরব যে ওই শুকনো পাতাগুলো না থাকলে তাদের অস্তিত্ব কারো দৃষ্টি আকর্ষণ করতোই না। যেদিকে জমিদার বাড়ি আছে সেই দিকে তারা চলে গেল একে একে। জিতেনবাবু চুপি চুপি বললেন, ধন্য জয়ন্তবাবু, আপনার কি সঠিক আন্দাজ? ওরা যে আবার জমিদার বাড়ি আক্রমণ করতে আসবে, আমি তো এটা কল্পনাও করতে পারিনি। তার মানে আপনার কল্পনা শক্তি নেই? স্বীকার করছি, কিন্তু ওদের উদ্দেশ্য কি? হত্যা। আবার হত্যা? কাকে? পরে বলবো, এখন কথার সময় নয়। আসুন আমরা ঝোপ ছেড়ে বেরিয়ে পড়ি। তারপর? লোকগুলো এইবারে জমিদার বাড়ি ভেতরে ঢুকবার চেষ্টা করবে, কিন্তু তার আগেই ওদের গ্রেপ্তার করতে হবে। ওইদিকে এগিয়ে চলুন। বাজান আপনার বাঁশি। জিতেনবাবুর বাঁশি তীক্ষ্ণ স্বরে বেজে উঠল। সঙ্গে সঙ্গে জেগে উঠল বাগানের চারিধার। নানা ঝোপঝাপ আনাচ কানাচ থেকে আত্মপ্রকাশ করলো দলে দলে সশস্ত্র পুলিশের লোক। দিকে দিকে উঠল দ্রুত পদশব্দ। জয়ন্ত বললে, টর্চগুলো জেলে ছুটুন সবাই। রাতের অন্ধকারে গা ঢেকে যারা এখানে অনধিকার প্রবেশ করেছে, এই অভাবিত ও আকস্মিক আক্রমণের জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না।
অত্যন্ত হতভম্ব হয়ে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা না করেই তারা বিশৃঙ্খলভাবে এদিক ওদিক দিয়ে পালার চেষ্টা করলো, কিন্তু পালাতে পারলো না। পুলিশের বেড়াজালে তাদের বন্দী হতে হলো। জয়ন্ত তাদের উপরে টর্চের আলো ফেলে বললে, দেখছি এরা 9 জন, কিন্তু আমরা এদিকে আসতে দেখেছি 10টা ছায়ামূর্তিকে। আর একজন কোথায় গেল? হঠাৎ খানিক দূর থেকেই শোনা গেল রিভলভারের শব্দ এবং মানুষের আর্তনাদ। জয়ন্ত বেগে সেদিকে দৌড়ে গেল। তার পেছনে পেছনে সুন্দরবাবু, জিতেনবাবু এবং মানিকও। বেশি দূর যেতে হলো না। একটা লোক ডান হাত দিয়ে বাঁ কাঁধ চেপে মাটির ওপরে বসে আছে। সে চৌকিদার। জিতেনবাবু বললেন, ব্যাপার কি? চৌকিদার যন্ত্রণার স্বরে বললে, একজন আসামি এদিক দিয়ে পালাচ্ছিল স্যার। আমি তাকে ধরার চেষ্টা করি। সে আমাকে গুলি ছুড়ে জখম করে পালিয়ে গেছে। কোন দিকে গিয়েছে সে? জয়ন্ত বললে, এখন আর ও প্রশ্ন করে লাভ নেই জিতেনবাবু। পলাতককে আজ খুঁজে পাওয়া অসম্ভব। চলুন আমরা ফিরে যাই। গোলমাল শুনে সতীশবাবুও নিচে নেমে এসেছিলেন। তিনি বললেন, আজ আবার একই কাণ্ড? জয়ন্ত বললে, এই অতিথিরা আজ আবার আপনাদের ধন্য করতে এসেছিলেন। ভালো করে দেখুন দেখি, এদের কাউকে চিনতে পারেন কি? সকলের মুখের ওপরে চোখ বুলিয়ে সতীশবাবু বললেন, এদের তো দেখছি গুন্ডার মতো চেহারা। না মশাই, এদের কাউকে জন্মে আমি দেখিনি। এরা এই অঞ্চলের লোকই নয়। জয়ন্ত তাদের দিকে তাকিয়ে বললে, তোমাদের যে বন্ধুটি পালিয়েছে তার নামটা বলবে কি? কেউ কোনো জবাব দিলে না। বাবু বাছা বললে তোমরা যে জবাব দেবে না তা আমি জানি। যাক, তোমাদের মুখ খোলাবার উপায় পুলিশের হাতে আছে, আমাকে ভাবতে হবে না। আচ্ছা সতীশবাবু, কাল আপ বা ডাউনের প্রথম ট্রেন এখানকার স্টেশনে কখন আসবে? সকাল 7টার সময়। উত্তম। এখন রাত 3:30। ভোর হতে আর বেশি দেরি নেই। সতীশবাবু, গাড়ি প্রস্তুত রাখুন। সকাল 6:30টার ভেতরে আমার সঙ্গে আপনাকে স্টেশনে গিয়ে পৌঁছতে হবে। আমাকেও? কেন? আপনি আসল অপরাধীকে শনাক্ত করবেন। মদনপুর স্টেশন। সকাল 7টার ট্রেন এখনো আসেনি। একখানা গাড়ি স্টেশনের সামনে এসে থামলো। গাড়ির ভেতর থেকে আগে নামলো জয়ন্ত ও মানিক, তারপর সতীশবাবু ও জিতেনবাবু। সুন্দরবাবু আসতে রাজি হননি। কাল রাত জেগে তার শরীর কাবু হয়ে পড়েছে। শয্যা আশ্রয় করার আগেই তিনি নোটিশ দিয়ে রেখেছেন, আজ বেলা 2টো না বাজলে কেউ যেন তার নাসিকা গর্জন স্তব্ধ করার চেষ্টা না করে। স্টেশনে ঢুকে জয়ন্ত একবার চারিদিকে দৃষ্টি সঞ্চালন করে বললে, দেখুন তো সতীশবাবু, এখানে আপনার পরিচিত কোনো লোককে দেখতে পান কিনা? ইতস্তত দৃষ্টিপাত করে সতীশবাবু বললেন, হ্যাঁ, জন দুয়েক চেনা লোককে দেখছি। কে কে? ওই যে বৃদ্ধ ভদ্রলোকটি পায়চারি করছেন, ওর নাম সুরেনবাবু, এখানে ডাক্তারি করেন। আর একজনকে? আমাদের প্রজা অচ্ছিমুদ্দি, পোটলার পাশে উবু হয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন? কিন্তু অচ্ছিমুদ্দিকে দেখবার জন্য জয়ন্তর আর কোনো আগ্রহ হলো না। সতীশবাবুর হাত ধরে পায়ে পায়ে এগিয়ে জয়ন্ত ওয়েটিং রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ইজি চেয়ারের ওপরে বসে একটি ভদ্রলোক কি এখানে বই পড়ছিলেন। সতীশবাবু, ওকে চেনেন? হুম, জীবনে এই প্রথম দেখলুম। বয়সে যুবক, মুখে একরাশ দাড়ি, অথচ আজকালকার যুবকরা বিশেষ করে বয়কট করতে চায় ওই দাড়িকেই। ভদ্রলোকের দাড়িটিও বেশ উল্লেখযোগ্য। কেন? অত্যন্ত রুক্ষ আর অস্বাভাবিক। তারপর দেখুন ওর সাজ পোশাক, শৌখিন, দামি জামা কাপড়, জুতো, কিন্তু জামার একটা হাত ছিঁড়ে গেছে, কাপড় আর জুতো কাদা মাখা। এর কারণ কি? সতীশবাবু বললেন, কারণ উনিই জানেন, আমাদের মাথা ঘামাবার দরকার নেই। ভদ্রলোক হঠাৎ বই থেকে মুখ তুলে তাকিয়ে দেখলেন জয়ন্তর দিকে। তারপর এমনভাবে বইখানা ওপরে তুলে ধরলেন, তার মুখ হয়ে গেল অদৃশ্য। জয়ন্ত বললে, ভদ্রলোক চান না যে আমরা ওর মুখ দর্শন করি। বড়ই সন্দেহজনক। আর একটু কাছে গিয়ে দেখতে হয় তাহলে। জয়ন্ত আস্তে আস্তে ওয়েটিং রুমের ভেতরে গিয়ে দাঁড়ালো। বললে, মশাইয়ের হাতে ঘড়ি আছে দেখছি। 7টা বাজতে আর কত দেরি? 15 মিনিট। তাহলে গাড়ি আসতে এখনো দেরি আছে। তবে এখানে বসে একটু বিশ্রাম করা যাক।
তারপর একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে জয়ন্ত বললে, মশাইয়ের যাওয়া হচ্ছে কোথায়? নরক ধামে। রাগ করলেন না ঠাট্টা করছেন? ভদ্রলোক নিরুত্তর, বই থেকে চোখ পর্যন্ত তুললেন না। জয়ন্ত সহজভাবেই বললে, নরক ধামে যেতে গেলে কি ছদ্মবেশ ধারণ করতে হয়? মানে? আপনার মুখে পরচুলের দাড়ি কেন? আপনি তো দেখছি বড়ই অসভ্য। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। জয়ন্ত উঠে দাঁড়ালো। তারপর বিনা বাক্য ব্যয়ে ক্ষিপ্ত হস্তে ভদ্রলোকের দাড়ি ধরে মারলে এক টান। খসে পড়ল পরচুলের দাড়ি। সতীশবাবু বিপুল বিস্ময়ে বলে উঠলেন, এ কি দেখছি, চন্দ্রশঙ্কর বাবু! চন্দ্রশঙ্কর তাড়াতাড়ি প্রস্থান করবার চেষ্টা করলে, কিন্তু জয়ন্ত এক লাফ মেরে তার ওপরে গিয়ে পড়ল এবং নিজের বলিষ্ঠ হাত দিয়ে তাকে সজোরে জড়িয়ে ধরে বললে, মানিক, খুঁজে দেখো, এর কাছে বোধহয় রিভলভার আছে। চন্দ্রশঙ্করের জামার তলায় সত্যি সত্যি পাওয়া গেল একটা রিভলভার। জয়ন্ত বললে, জিতেনবাবু, চন্দ্রশঙ্করকে আমি আপনার হাতে সমর্পণ করলুম। চন্দ্রশঙ্কর গর্জন করে বললে, কি অপরাধে? প্রতাপ নারায়ণ বাবু, তার স্ত্রী আর আপনার ভাই সূর্যশঙ্করকে হত্যা করার জন্য। আপনারা কি বিনা প্রমাণেই আমাকে গ্রেপ্তার করতে চান? আপনারা কি পাগল? প্রমাণের জন্য তোমাকে ভাবতে হবে না চন্দ্রশঙ্কর। তোমার দলবল ধরা পড়েছে। প্রাণ বাঁচাবার জন্য তাদের কেউ না কেউ রাজার সাক্ষী হবে নিশ্চয়ই। জলার নরম মাটিতে অনেকগুলো পায়ের ছাপ পাওয়া গেছে। খুব সম্ভব তার ভেতরে তোমার পায়ের ছাপও পাওয়া যাবে। তারপর প্রশ্ন হচ্ছে, তোমার থাকার কথা কলকাতায়, কিন্তু এই খুনোখুনির সময় তুমি এখানে কেন? তোমার মুখে পরচুলের দাড়ি কেন? তোমার কাছে রিভলভারই বা কেন? আর ওই রিভলভারই প্রমাণ করে দেবে কাল রাতে তুমি দলবল নিয়ে জমিদার বাড়ি আক্রমণ করতে গেছিলে। কিরকম? পালাবার সময় তুমি একজন চৌকিদারকে গুলি করে আহত করেছো। কোন রিভলভার থেকে গুলি বেরিয়েছে সেটা প্রমাণ করা একটুও কঠিন নয়। সতীশবাবু এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন। এইবারে তিনি বললেন, চন্দ্রশঙ্কর বাবু, মানুষ চেনা এতই কঠিন? আপনাকে অন্তত নিরীহ বলে জানতাম, কিন্তু কি লোভে আপনি এরকম কাজ করলেন? জয়ন্ত বললে, প্রতাপ নারায়ণের সম্পত্তির লোভে। কিন্তু করুণা দেবী বর্তমান থাকতে সে সম্পত্তির ওপরে তো আর কারোর অধিকার নেই। আমরা কাল রাতে ঘটনাস্থলে উপস্থিত না হলে করুণা দেবীও আজ ইহলোকে বর্তমান থাকতেন না। কি বললেন? চন্দ্রশঙ্কর কাল জমিদার বাড়িতে গিয়েছিল করুণা দেবীকেও ইহলোক থেকে সরিয়ে দিতে। দাঁত চেপে চন্দ্রশঙ্কর বললে, মিথ্যে কথা। আচ্ছা, সত্যি মিথ্যে নিয়ে এখন আর আমাদের মাথা ঘামানোর দরকার নেই। চলুন জিতেনবাবু, আমরা আসামিকে নিয়ে এবার থানার দিকে যাত্রা করি। জিতেনবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, জয়ন্তবাবু আজ আমাদের তাক লাগিয়ে দিয়েছেন বটে, কিন্তু এই মামলাটার অনেক জায়গায় এখনো পরিষ্কার হলো না। জয়ন্ত হাসতে হাসতে বললে, আপাতত অগ্রসর হন তো, তারপর গাড়িতে যেতে যেতে অপরিষ্কার জায়গাগুলো একেবারে পরিষ্কার খটকরে করে দেওয়ার চেষ্টা করব। গাড়িতে বসে জয়ন্ত বলতে লাগলো, জিতেনবাবু, প্রতাপ নারায়ণ নিহত হওয়ার আগে এ অঞ্চলে যে 3টে হত্যাকাণ্ড হয়েছিল সেগুলোর জন্য দায়ী কে আমি এখনো সেটা জানতে পারিনি বটে, কিন্তু জমিদার বাড়ির খুনের মামলার সঙ্গে তার যে কোনো সম্পর্ক নেই এটা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। সুন্দরবাবুর দৃষ্টিও এদিকে আকৃষ্ট হয়েছিল। তিনিও লক্ষ্য করেছিলেন আগেকার 3টে হত্যাকাণ্ডের সময় খুনি ছিল অত্যন্ত অসাবধান। ঘটনাক্ষেত্রে নিজের হাত আর পায়ের ছাপ অনেক রেখে গেছিল, কিন্তু জমিদার বাড়ির হত্যাকাণ্ডের অপরাধীরা নিজেদের কোনো চিহ্নেই রেখে যায়নি। এমনকি আমাদের চোখে ধুলো দিয়ে পরে রক্তমাখা মইখানা পর্যন্ত সরিয়ে ফেলেছিল। এই দুই রকম কার্যপদ্ধতির ভিতরে বিভিন্ন প্রকৃতির পরিচয় খুব স্পষ্ট। এক জায়গায় দেখা যায় ঘটনাস্থলে নিজের হাত পায়ের ছাপ পড়লো কি পড়লো না, হত্যাকারীরা সেটা গ্রাহ্যের মধ্যেও আনেনি। এ থেকে আরও একটা কথা প্রমাণিত হয়, খুব সম্ভব খুনি মোটেই বুদ্ধিমান নয়। কিন্তু জমিদার বাড়ির হত্যাকাণ্ডে অপরাধীরা রীতিমতো মস্তিষ্ক চালনা করেছে। ঘটনাক্ষেত্রে তারা নিজেদের সমস্ত চিহ্নই বিলুপ্ত করে দিয়ে গেছে। মাটির ওপর দিয়ে মই টেনে নিয়ে যাওয়ার যে চিহ্ন অবলম্বন করে আমি জলাভূমিতে গিয়ে সূর্যবাবুর দেহ আবিষ্কার করি, তাও তারা নিশ্চয়ই বিলুপ্ত করে দিত।
কিন্তু আমরা অত্যন্ত তাড়াতাড়ি জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম বলে সে সময় তারা পায়নি। এখন বুঝে দেখুন, একই হত্যাকারীর পক্ষে দুই জায়গায় দুই পদ্ধতিতে কাজ করা কি স্বাভাবিক? আপনারও উচিত ছিল এটা আগেই বুঝে দেখা। অপরাধ তত্ত্বের প্রত্যেক বিশেষজ্ঞই জানেন একই অপরাধী কখনো দুই পদ্ধতিতে কাজ করে না। পাশ্চাত্য দেশের গোয়েন্দারা কতবার যে কেবল হত্যা পদ্ধতি দেখেই অপরাধীকে গ্রেপ্তার করেছেন, একটু খোঁজ নিলেই জানতে পারবেন। জমিদার বাড়ির খুনের সঙ্গে যে আগেকার ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই, এই বিষয়ে যখন নিশ্চিন্ত হলাম, তখন চেষ্টা করলাম মামলাটাকে নতুন দিক দিয়ে দেখতে। প্রথমেই একটা সন্দেহ হলো, জমিদার বাড়ির অতি চতুর হত্যাকারী হয়তো মদনপুরের অন্যান্য রহস্যময় হত্যাকাণ্ডের আড়ালে আত্মগোপন করার মতলবে আছে। মোটামুটিভাবে দেখলে মনে হয় এখানকার সব হত্যাকাণ্ডই একই রকম। হত্যার কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না, হত ব্যক্তির মূল্যবান দ্রব্য হারায় না, হত্যার পর মৃতদেহ হয় অদৃশ্য। ক্রমে আমার এই সন্দেহই দৃঢ় হয়ে উঠল। জমিদার বাড়ির হত্যাকারী নিশ্চয়ই আগেকার খুন তিনটের সুযোগ নিয়ে পুলিশকে বিপদে চালাবার চেষ্টা করছে, আর কেবল সেই দিকেই দৃষ্টি রেখে জমিদার বাবু আর তার স্ত্রীর দেহ ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলেছে। নইলে খুনের পর এরকম লাশ চুরির কোনো মানে হয় না। কিন্তু কে এই নতুন হত্যাকারী? তার আসল উদ্দেশ্য কি? এই দুটো প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ জলাভূমির ভেতরে পাওয়া গেল সূর্যবাবুর দেহ। সূর্যবাবুকে হত্যা করা হলো কেন? মাথা ঘামিয়ে একটা কারণ পেলুম। আমরা যখন তদন্তে নিযুক্ত, সূর্যবাবু তখন বাড়িতেই ছিলেন। পুলিশ এসে যে তাকেই খুঁজবে, এটা নিশ্চয়ই তার অজানা ছিল না। সে সময় তার পক্ষে বাড়ি থেকে অদৃশ্য হয়ে যাওয়া অত্যন্ত সন্দেহজনক। তবু তিনি তাড়াতাড়ি বাড়ির পেছন দিকে খিড়কির দরজা খুলে ঠিক যেন পালিয়ে গেলেন। খুব সম্ভব আমরা যখন প্রাথমিক তদন্তে ব্যস্ত, সূর্যবাবু তখন দোতলার কোনো ঘরের জানলার সামনে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে হঠাৎ তিনি দেখতে পেলেন বাগানের ভেতর দিয়ে কারা চুপি চুপি একখানা মই টেনে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আরও দেখলেন তাদের সঙ্গে আছে তারই বইমাত্র ভাই চন্দ্রশঙ্কর, যার থাকবার কথা কলকাতায়। তাড়াতাড়ি নিচে নেমে খিড়কির দরজা খুলে সূর্যবাবু ছুটলেন তাদের পেছনে পেছনে। তারপর বোধহয় ব্যাপারটা দাঁড়ালো এইরকম। চন্দ্রের কাছে গিয়ে সূর্য করলেন কৈফিয়ত দাবি, চন্দ্র করলে সূর্যকে খুন। অবশ্য তখন পর্যন্ত চন্দ্র নামধারী কোনো ব্যক্তির অস্তিত্ব আমি জানতাম না। আমার ধারণার ভেতর ছিল অজ্ঞাতনামা হত্যাকারীরা। পরে সতীশবাবুর মুখে শুনলুম চন্দ্রের কথা। আমার গোয়েন্দার মন ধাঁ করে পেলে একটা সম্ভাবনার ইঙ্গিত। সূর্য ও তার স্ত্রী হচ্ছেন প্রতাপ নারায়ণের উত্তরাধিকারী। সূর্যবাবুর অবর্তমানে তার সন্তানহীনা স্ত্রী পাবেন সমস্ত সম্পত্তি। তিনি পোষ্যপুত্র নিতে পারেন, নইলে তার মৃত্যু হলে সম্পত্তি যাবে চন্দ্রের হাতে, কারণ সূর্যবাবুর আর কোনো আত্মীয় নেই। চন্দ্রের মাথায় এমন কোনো শয়তানি বুদ্ধি থাকা সম্ভবপর কিনা ভাবতে লাগলুম। অন্তত এটা সত্য হলে এই অদ্ভুত হত্যার একটা উদ্দেশ্য পাওয়া যায়। চন্দ্র কি আগে থাকতেই স্থির করে রেখেছিল যে প্রতাপ নারায়ণ আর তার স্ত্রীকে হত্যা করার পর সূর্যবাবু আর তার স্ত্রীকে ইহলোক থেকে সরিয়ে দেবে? সূর্যবাবুকে হঠাৎ জলাভূমিতে পেয়ে সে তাকে হত্যা করেছে, তাহলে তারপর কি সে আক্রমণ করবে করুণা দেবীকেও? ব্যাপারটা প্রথমে খুব সহজ ও স্বাভাবিক বলে মনে হলো না, যদিও আমি জানি প্রথম শ্রেণীর অপরাধীর পক্ষে কিছুই অসম্ভব নয়। আমার ধারণা সত্য হলে অন্তঃপর চন্দ্র কি করতে পারে সেটাও আন্দাজ করার চেষ্টা করলাম। সে নিশ্চয় সময় ও সুযোগ নষ্ট করবে না। মদনপুরে বারবার রহস্যময় ও উদ্দেশ্যহীন হত্যাকাণ্ড হচ্ছে। করুণা দেবীও যদি এই সময় নিহত হন এবং তার দেহ খুঁজে না পাওয়া যায়, পুলিশের দৃষ্টি তাহলে চন্দ্রের দিকে কখনোই আকৃষ্ট হবে না। আমি ছুড়লাম আধারে ঢিল। রাতের অন্ধকারে চন্দ্রের উদয় দেখবার আশায় শতবলে নিলুম বাগানের ঝোপের ভেতরে আশ্রয়। তারপরের কথা আপনারা সব জানেন। জিতেনবাবু চমকৃত হয়ে বললেন, ধন্যবাদ জয়ন্তবাবু, বিচিত্র আপনার দৃষ্টির তীক্ষ্ণতা। সতীশবাবু বললেন, আমি বলি বিচিত্র ওর মস্তিষ্কের সূক্ষ্মতা। কি বলেন মানিকবাবু? মানিক বললে, আমি কিছুই বলি না। শোনা যে শোনা, কে না তা জানে। জয়ন্ত হচ্ছে জয়ন্তই, ওকে আর নতুন সূক্ষ্মতি করব কি?
হাতকড়ি পরে চন্দ্রশঙ্কর এতক্ষণ চুপ করে বসেছিল। সে বললে, একটা অসম্ভব রূপকথা শুনলুম। জয়ন্তবাবুর নামে মানহানি আর ক্ষতিপূরণের মামলা আনবো। জয়ন্ত হেসে বললে, উত্তম। গাড়ি থানার সামনে এসে থামলো। একজন পুলিশ কর্মচারী সেখানে দাঁড়িয়ে ছিল। সে বললে, স্যার, জলাভূমির ভেতর থেকে প্রতাপ নারায়ণ বাবু আর তার স্ত্রীর খণ্ডবিখণ্ড দেহ পাওয়া গেছে। দুদিন পরের সকাল। ডাকবাংলোর বারান্দায় বসে জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু। সামনের টেবিলে সাজানো খাবার ও পানীয়, টোস্ট, ডিম আর চা। দুই গ্রাসে দুটো ডিম উদর দেশে প্রেরণ করে সুন্দরবাবু বললেন, হুম। মানিক বললে, মানে? আমার পক্ষে দুটো ডিম তো দুই টিপ নস্যের সামিল। আরো গোটা চারেক হলে অন্তত মন্দের ভালো হয়। কাল থেকে চায়ের সঙ্গে আপনাকে দুটো গোটা মুরগির রোস্ট দিতে বলবো। ওটা হবে বাড়াবাড়ি। আমি কি অতটা বাড়াবাড়ি করতে বলছি ভায়া? জয়ন্ত নিজের ডিমের থালাখানা সুন্দরবাবুর দিকে এগিয়ে দিয়ে বললে, আজ আমার খিদে নেই। আরো দুটো ডিম আপনিই গ্রহণ করুন। মানিক বললে, আমার কিন্তু খিদে আছে। আমি জয়ন্তর মতো উদার হতে পারবো না। সুন্দরবাবু বললেন, কে তোমার কাছে ভিক্ষা চায়? এই তো, আপনি বললেন আরো 4টে ডিম ভক্ষণ করতে চান। নিশ্চয়ই আমাদের থালার দিকেই আপনার দৃষ্টি ছিল। না, কখনো নয়। অন্তত তোমার থালার খাবার আমি কখনোই দেখবো না। তাহলে আপনি স্বীকার করছেন জয়ন্তর থালার দিকে আপনার দৃষ্টি ছিল? মানিকের কথা যেন শুনতে পাননি, এমনি ভাব দেখিয়ে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, আর আমার এখানে থাকবার কোনো স্বাদ নেই। কেন? তুমি জমিদার বাড়ির মামলার কিনারা করেছো বটে, কিন্তু যে জন্য আমরা এখানে এসেছি সেই আসল মামলার তো কিছুই হলো না। আর কতদিন এখানে বসে বসে আজে বাজে লোকের মুখ নাড়া সহ্য করব? ব্যস্ত হবেন না সুন্দরবাবু। ঠিক এই সময় সেখানে এসে দাঁড়ালেন জিতেন বাবু। তার চোখ মুখ উত্তেজিত। কি খবর? আবার নতুন কাণ্ড? অর্থাৎ? মদনপুরের হত্যাকারী আবার দেখা দিয়েছে। আবার খুন? লাশ উধাও? না, অতটা নয়। তবে? এবারে সে খুন করতে পারেনি। তবে সে কি করেছে? খুনের চেষ্টা। ভালো করে বুঝিয়ে বলুন। আসন গ্রহণ করে জিতেনবাবু বললেন, শুনুন, হরিহরবাবু এখানকার একজন অবস্থাপন্ন গৃহস্থ। কাল রাতে হত্যাকারী তারই বাড়িতে গিয়ে হানা দিয়েছিল। সে যে হত্যাকারী তার প্রমাণ কি? হরিহরবাবুর কথা শুনলে এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না। হরিহরবাবু কি বলেছেন? গোড়া থেকে শুনুন। জানেন তো, উপরি উপরি এইসব কাণ্ডের জন্য আজকাল মদনপুরের গৃহস্থরাও রাতে সজাগ হয়ে থাকে। রাতে কোথাও খুট করে একটা শব্দ হলেই তারা চমকে না উঠে পারে না। কাল রাত প্রায় 3টের সময় হঠাৎ কি একটা উচ্চ শব্দে হরিহরবাবুর ঘুম ভাঙে। তিনি সাহসী লোক। শিকারের শখ তার 16 আনা। প্রায় শিকার করতে যান। বাড়িতে বন্দুকও আছে। তাড়াতাড়ি বন্দুক নিয়ে তিনি দোতলার বারান্দায় এসে দাঁড়ান। বারান্দায় জ্বলছিল একটা হ্যারিকেন লণ্ঠন। বারান্দায় এসেই হরিহরবাবুর মনে হলো সিঁড়ির ওপরে যেন কার পায়ের শব্দ হচ্ছে। শব্দ এত মৃদু, অন্য কেউ হলে হয়তো শুনতেই পেত না, কিন্তু হরিহরের কান হচ্ছে শিক্ষিত শিকারীর কান। বারান্দার ধারে গিয়ে হরিহরবাবু সিঁড়ির দিকে করলেন দৃষ্টিপাত। লণ্ঠনের আলো সিঁড়ি পর্যন্ত পৌঁছনি বটে, কিন্তু তারই আলোর আভায় সেখানকার অন্ধকার ঘন হতে পারেনি। ভালো করে না হোক, আবছায়ার মতো দেখা গেল একটা মূর্তি সিঁড়ি বেয়ে ওপরে উঠছে ধীরে ধীরে। মনে হলো মানুষেরই মূর্তি, কিন্তু সে সোজা হয়ে ওপরে উঠছিল না, উঠছিল হাত ও পায়ের সাহায্যে সিঁড়ির ওপরে লম্বা হয়ে। চতুষ্পদ জন্তুরা ঠিক সেভাবে অতিক্রম করে। কিন্তু মূর্তিটা যদি মানুষ না হয়, তবে সেটা কি জন্তু তাও বোঝা যাচ্ছিল না। কিন্তু জন্তুটা যে খুব বড়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হরিহরবাবুর মনে সন্দেহ হলো, মূর্তিটা মানুষেরও নয়, জন্তুরও নয়। সেখানে ভৌতিক দুঃস্বপ্নের অস্পষ্ট ছায়া। তিনি সাহসী হলেও তার বুকের ভেতরে জাগলো কেমন একটা আতঙ্ক। তবু প্রায় আচ্ছন্ন অবস্থাতেই কোনো রকমে তিনি বন্দুক তুললেন এবং ঘোড়া টিপে দিলেন।
বন্দুকের প্রচন্ড চিৎকারের সঙ্গে সঙ্গে মূর্তিটাও গর্জন করে উঠল। সে গর্জন নাকি অত্যন্ত ভয়াবহ, শুনলে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায় বরফের মতো, এবং সেরকম গর্জন নাকি কোনো মানুষেরই কণ্ঠ থেকে বেরোতে পারে না। তা হচ্ছে একেবারেই অমানুষিক। মূর্তিটা বিদ্যুৎ বেগে সিঁড়ির নিচে একটা লাফ মারলো। ধূপ করে একটা শব্দ হলো, তারপর সব চুপচাপ। রাতে হরিহরবাবু আর নিচে নামতে ভরসা করেননি, তবে এটুকু বুঝতে পারলেন লক্ষ্য ব্যর্থ হয়েছে। আজ খুব ভোরে উঠে নিচে নেমে তিনি দেখলেন তার বাড়ির সদর দরজা খোলা, কার প্রচন্ড ধাক্কায় তার খিল গিয়েছে ভেঙে। এই তো ব্যাপার জয়ন্তবাবু, এখন এই ঘটনা থেকে আমরা কি বুঝবো? জয়ন্ত ধীরে ধীরে বললে, একটা কথা বেশ বোঝা যাচ্ছে। কি? মূর্তিটা পালিয়ে গেছে বন্দুকের ভয়। তা থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় সে আগ্নেয়াস্ত্রের মহিমা জানে। কিন্তু এ প্রমাণ পেয়ে আমাদের লাভ কি? আমরা জানতে চাই সে মানুষটা জন্তু না ভূত। ভূতের কথা বাদ দিন, ভূত বন্দুক বা কামানকে ভয় করবে কেন? যারা ভূত মানে তারা তো বলে ভূত হচ্ছে অশরীরী। মানলুম সে ভূত নয়, কিন্তু তবু তো হালে পানি পাচ্ছি না। সুন্দরবাবু বিস্ফারিত চক্ষে বললেন, এই ডাকবাংলোর চারিদিকেই মাঠ আর জঙ্গল। কোনোদিন হয়তো এর ওপরেই সেই না মানুষ না জন্তুটার দৃষ্টি পড়তে পারে। জানলার দরজার বাধা তার কাছে বাধাই নয়। আমি যে কি করব বুঝতেই পারছি না। হুম। মানিক বললে, উপবাস করে রোগা হওয়ার চেষ্টা করুন সুন্দরবাবু। শুনেছেন তো, ওই মূর্তিটার লোভ হচ্ছে মানুষের দেহের ওপরেই। আপনার এই একমাত্র নধর দেহ, মাংস আছে তিনটে নরদেহের মতন। আপনার দেহ একবার নিরীক্ষণ করলে মূর্তিটার খিদে জ্বলে উঠতে পারে দাউ দাউ করে। সুন্দরবাবু বললেন, থামো বাপু, তুমি আর ফোড়ন দিও না। জয়ন্ত আর কোনো কথাই বললে না, কি যেন ভাবতে লাগলো অত্যন্ত গম্ভীর মুখে। দিন কয়েক সব চুপচাপ। মদনপুরের হত্যাকারী আর কোনো পাত্তাই নেই। কেউ কেউ বললে হরিহর বাবুর বন্দুকের গুলিতে হয়তো সে আহত হয়েছে, কিন্তু হরিহর বাবু সে কথা মানেন না। তিনি বলেন জখম হলে ঘটনাস্থলে রক্তের দাগ থাকতো, তার গুলি গায়ে লাগেনি। তবে বন্দুকের ধমক খেয়ে সে বোধহয় ভয় পেয়েছে, হয়তো কিছুকাল আড়িপথ মারাবে না। হত্যাকারী দেখা দিক আর নাই দিক, কিন্তু যে রহস্য সেই রহস্যই থেকে গেল। কেন সে অকারণে এমন খুন আর লাশ চুরি করতে চায়? সে কে, কোথা থেকে আসে আর কোথায় বা অদৃশ্য হয়? মাঝে মাঝে মনে হয় সে হচ্ছে নরখাদক হিংস্র জন্তু। মুন্ডুহীন দুটো মৃতদেহের কণ্ঠদেশে অস্ত্রাঘাতের চিহ্ন নেই, কিন্তু ধারালো দাঁতের দাগ পাওয়া গেছে। হরিহরবাবু তাকে চতুষ্পদ জন্তুর মতন সিঁড়ি দিয়ে উঠতে দেখেছেন। তার গর্জন যারাই শুনেছে তারাই বলেছে অমানুষিক। কিন্তু ঘটনাস্থলে পাওয়া যায় জন্তুর নয়, মানুষের হাত পায়ের দাগ। সে গায়ের জোরে দরজা ভেঙে বা জানলার গড়া দুমড়ে লোকের বাড়িতে ঢোকে। নরখাদক জন্তুরা এভাবে গৃহস্থের বাড়িতে হানা দিয়েছে বলে শোনা যায় না। কিন্তু পৃথিবীতে এমন মানুষ কে আছে দাঁত দিয়ে কামড়ে যে নরমুণ্ডকে দেহ থেকে বিচ্ছিন্ন করতে পারে? এই অদ্ভুত হত্যাকারী মনুষ্যত্ব বা পশুত্ব দুই প্রমাণ করার কোনো উপায় নেই। তাকে ভূত বলে মানলে অনেকগুলো প্রশ্নের নিশ্চিন্ত বা অনিশ্চিত উত্তর পাওয়া যায়, কারণ প্রেতের আকৃতি বা প্রকৃতি সম্বন্ধে কারোর কোনো সঠিক ধারণা নেই। ভূতের মূর্তি নাকি যে কোনো রকম হতে পারে, আর সে নাকি সবকিছু করতে পারে, সবই মনে হয় যেন অলৌকিক কাজ। কিন্তু বেশি লোকের ভিড় দেখলে বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে সে লম্বা টান দেয়। কে কবে শুনেছে এখন ভীরু ভূতের কথা? সুন্দরবাবু বললেন, হুম, মাথাকে অনেক খাটিয়ে আর ঘামিয়ে আমি একটা সিদ্ধান্তে এসে হাজির হয়েছি। মানিক বললে, বলেন কি? আমি তোমাকে কিছুই বলছি না, আমার বক্তব্য আমি জয়ন্তকে শোনাতে চাই। জয়ন্ত বললে, শোনান। মানুষ হয়েও জন্তুর মতো ব্যবহার করতে পারে কে? পাগল। ঠিক। এসব হচ্ছে কোনো ভীষণ উন্মত্তের কীর্তি। ও কথা এক একবার আমারও মনে হয়েছে, কিন্তু ওর ওপরে আমি কিছুতেই জোর দিতে পারছি না। কেন? এইসব হত্যাকাণ্ডে যুক্তি না থাকতে পারে, কিন্তু পাগলামিরও কোনো লক্ষণ নেই। কি রকম? প্রত্যেক ক্ষেত্রেই হত্যাকারী একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করেছে। পাগল কোনো নির্দিষ্ট পদ্ধতির ধার ধারে না। সুন্দরবাবু চুপ করে রইলেন। মানিক বললে, সুন্দরবাবু,
অকারণেই আপনার মাথা খেটে আর ঘেমে মরল। আহা বেচারি! আসুন, পাখার বাতাস দিয়ে তাকে একটু ঠান্ডা করি। মানিক পাখার দিকে হাত বাড়ালে রেগে গজগজ করতে করতে ঘরের বাইরে চলে গেলেন সুন্দরবাবু। একজন চৌকিদার এসে জয়ন্তের হাতে দিলে একখানা চিঠি। জিতেনবাবু লিখেছেন, জয়ন্তবাবু, কাল রাতে আবার হত্যাকারীর আবির্ভাব হয়েছিল। এবারে সে খালি হাতে ফিরে যায়নি। আবার এক হতভাগ্য মারা পড়েছে এবং তার দেহ হয়েছে অদৃশ্য। এখনই আমি ঘটনাস্থলে যাত্রা করব। আমার সঙ্গে যাওয়ার জন্য আপনাদেরও অনুরোধ করছি। ইতি। পত্র পাঠ করে জয়ন্ত বললে, যাক, এবারে আর পরের মুখে ঝাল খেতে হবে না। মানিক বললে, এ কথা কেন বলছো? মদনপুরের হত্যাকারী প্রথম যে 3টে খুন করেছিল তার কাহিনী আমরা পাঠ করেছি খবরের কাগজে। বাকি কথা শুনেছি পুলিশের মুখে। আমরা ঘটনাস্থল হাতে নাতে পরীক্ষা করার সুযোগ পাইনি। ঘটনাস্থলের সঙ্গে চাক্ষুষ পরিচয় না থাকলে গোয়েন্দাকে কাজ করতে হয় অন্ধের মতন। আর ঘটনার অনেকদিন পরে ঘটনাস্থলে গেলেও বিশেষ কোনো লাভ হয় না। এই জমিদার বাড়ি মামলাটাই দেখো, আমরা যদি যথাসময়ে ঘটনাস্থলে গিয়ে হাজির না হতাম তাহলে কোনো সূত্রই দেখতে পেতাম না। অপরাধীও হয়তো ধরা পড়তো না। চন্দ্রশঙ্কর হতো আজ প্রতাপনারায়ণের বিপুল সম্পত্তির উত্তরাধিকারী। তাহলে এবারে তুমি অন্ধ রাতের পর সূর্যোদয় দেখবার আশা করছো? অতটা না হোক, একটা কিছু আশা করছি বটে। নাও, এখন ওঠো, সুন্দরবাবুকে ডাকো। সুন্দরবাবু, ও সুন্দরবাবু! বারান্দা থেকে কর্কশ জবাব এলো। বাণীবাগকে জ্বালিয়ে মেরে আবার আমাকে ডাকাডাকি কেন? আরে মশাই, আবার একটা খুন হয়েছে। আমাদের এখনই ঘটনাস্থলে যেতে হবে। তা যাও না তোমরা। আমার মতো ছাই ফেলতে ভাঙা কুলোকে নিয়ে টানাটানি কেন? বাপরে, তাও কি হয়? আপনি সঙ্গে না থাকলে আমাদের ঘটে বুদ্ধি সরবরাহ করবে কে? আসুন আসুন, ক্রোধ সম্বরণ করুন। হুম। ঘটনাস্থলের দিকে অগ্রসর হতে হতে জিতেনবাবু বললেন, এবারে খুন হয়েছে এক ভিখারি। কাল সন্ধ্যের সময় সে এক গৃহস্থের বাড়িতে ভিক্ষা চেয়ে কিছু খাবার পায়। তাই খেয়ে সে বাড়িরই বাইরেকার রোয়াকে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। সকলে তাকে সেখানে শুতে মানা করে, বিপদের কথাও বলে, কিন্তু সে কারোর মানা মানেনি। বোধহয় ভেবেছিল মিথ্যে ভয় দেখিয়ে সকলে তাকে সেখান থেকে তাড়াবার ফিকিরে আছে। তারপর গভীর রাতে বিকট আর্তনাদে বাড়ির সকলের ঘুম যায় ছুটে। একটা মানুষ চিৎকার করে বলছে, রক্ষা করো। তারপরই শোনা যায় একটা জন্তুর হিংস্র গর্জন। তারপর মানুষ বা জন্তু আর কারোরই কোনো সাড়া পাওয়া গেল না। বাড়ির একজন লোক কৌতূহল দমন করতে না পেরে ছাদে গিয়ে উঠল। চারিদিকে ছিল ধপধপে চাঁদের আলো। লোকটি ছাদের ধারে গিয়ে দেখলে খানিক তফাতে একটা মিশকালো চতুষ্পদ জন্তু মানুষের দেহের মতো কি একটা জিনিস মুখে করে কামড়ে ধরে মাটির ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সেটা কি জন্তু? চাঁদের আলো ছিল বটে, কিন্তু দূর থেকে জন্তুটাকে চেনা যায়নি। জন্তুটা কত বড় তাও বোঝা যায়নি। এইটুকু শুনেছি, জন্তুটা নাকি চিতাবাঘের চেয়ে ছোট নয়। সে 4 পায়ে ভর দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু এও শুনলুম চিতাবাঘ যেমন করে হাঁটে তার হাঁটা নাকি সেরকম নয়। তারপর তারপর আর বলার বেশি কিছু নেই। জন্তুটা চলে যায় মদনপুরের পূর্ব প্রান্তরের দিকে। এই আমরা ঘটনাস্থলে এসে পড়েছি। এই বাড়ির ওই রোয়াকের ওপরেই ভিখারিটা শুয়েছিল। দেখুন জয়ন্তবাবু, রোয়াকের ওপরে আর তার তলায় কত রক্ত জমাট বেঁধে আছে। এই দেখুন, হত্যাকারীর হাতের আর বিকৃতি পায়ের ছাপ। এ তো জন্তুর হাত পায়ের চিহ্ন নয়, না মানুষের। এই দাগগুলোই তো আমাদের মাথা একেবারে গুলিয়ে দিয়েছে। দেখা দেয় জন্তু, গর্জন করে জন্তু, কিন্তু রেখে যায় মানুষের হাত পায়ের ছাপ। এ কিরকম অলৌকিক কাণ্ড! জয়ন্ত মাটির ওপরে হেঁট হয়ে পড়ে একমনে হাত ও পায়ের চিহ্নগুলো পরীক্ষা করতে লাগলো। সুন্দরবাবু আর একবার মাথা খাটাবার ও ঘামাবার চেষ্টা করলেন। বললেন, জয়ন্ত, আজ্ঞে। আমার কি সন্দেহ হয় জানো? কি? কোনো মানুষই জন্তুর ছদ্মবেশ পরে আর জন্তুর মতন হেঁটে হেঁটে
এসব খুন করছে। কেন? পুলিশের চোখে ধুলো দেবে বলে। আবার কেন? মানলুম, কিন্তু মৃতদেহগুলো নিয়ে সে কি করে বলুন দেখি? সে টাকা কড়ি চায় না, তার লোভ কেবল মৃতদেহের উপরে। কেন? সুন্দরবাবু জবাব খুঁজে পেলেন না। জয়ন্ত দাঁড়িয়ে উঠে বললে, জিতেনবাবু, কাল যিনি জন্তুটাকে সচক্ষে দেখেছিলেন, তিনি এখানে হাজির আছেন কি? পুলিশের আগমনের সঙ্গে সঙ্গে সেখানে জনতার সৃষ্টি হয়েছিল। জিতেনবাবুর ইঙ্গিতে একটি ভদ্রলোক এগিয়ে এলেন। জয়ন্ত শুধোলে, আপনি কাল যে জন্তুটাকে দেখেছিলেন সেটা চিতাবাঘের মতো বড়, কিন্তু চিতাবাঘ নয়। আমার তো তাই বিশ্বাস। এমন বিশ্বাসের কারণ? তার চাল চলন চিতাবাঘের মতো নয়। আপনি চিতাবাঘ দেখেছেন? অনেকবার। কোনো কোনো জাতের কুকুরও চিতাবাঘের মতো বড় হয়, জানেন? জানি, কিন্তু সে জন্তুটা কুকুরও নয়। তবে সেটা কি হতে পারে? জানি না, আমি তাকে স্পষ্ট দেখতে পাইনি। তার লেজ আছে? থাকতে পারে, কিন্তু আমি দেখিনি। সে এখান থেকে কত দূরে ছিল? হাত তুলে একটা জায়গা দেখিয়ে দিয়ে ভদ্রলোক বললেন, ওইখানে। যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত মাটির দিকে তাকিয়ে বললে, ধুলোর ওপর দিয়ে একটা রক্তাক্ত দেহ টেনে নিয়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। আসুন সবাই, আমরাও এগিয়ে দেখি জন্তুটা কোথায় গেছে। রক্তাক্ত দেহ টেনে নিয়ে যাওয়ার দাগ মদনপুরের প্রান্ত ছাড়িয়ে প্রান্তরের উপরে গিয়ে পড়ল। তারপর সেই দাগ চলে গিয়েছে পূর্ব দক্ষিণের অরণ্যের দিকে। সকলে জয়ন্তের পেছনে পেছনে অরণ্যের দিকে এগিয়ে গেল। সেখানেও রক্তের দাগ। আরো খানিক এগিয়ে দেখা গেল দাগটা প্রবেশ করেছে মস্ত একটা ঝোপের ভেতরে। জয়ন্ত বাইরে থেকেই ঝোপটার ভেতরে উকিঝুঁকি মারলে। ঝোপের ওপরে হাতের লাঠি দিয়ে বার কয়েক আঘাত করলে। জিতেনবাবু উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি কি মনে করেন জন্তুটা ওই ঝোপের ভেতরে আশ্রয় নিয়েছে? তাই মনে করছিলুম বটে, কিন্তু সে এখানে নেই। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি আগে ঝোপের ভেতরটা দেখে আসি। মানিক বললে, কিন্তু খুব সাবধান। জয়ন্ত হামাগুড়ি দিয়ে ঝোপের ভেতরে গিয়ে ঢুকলো। মিনিট খানেক পরে আবার ঝোপের বাইরে ফিরে এলো একইভাবে। মুখ তার খুব গম্ভীর। মানিক বললে, কি দেখলে? বীভৎস দৃশ্য। ঝোপের ভেতরে রয়েছে একটা আধখান খাওয়া মানুষের দেহ। এদিক ওদিকে ছড়ানো আছে মাংসহীন হাড়ের টুকরো আর নাড়ি ভুড়ি। জন্তুটা এখানে নেই। সুন্দরবাবু বললেন, হুম, ওই জন্তুটা মানুষ মারে মাংস খাবার জন্যে। জিতেনবাবু ঝোপের দিকে এগিয়ে যাচ্ছিলেন। জয়ন্ত বললে, ওদিকে যাবেন না। কেন? সেই জন্তু আবার ওই ঝোপে ফিরে আসবে। কি করে জানলেন? ধরুন বাঘের কথা, কোনো জীব বধ করে একদিনে সে তার সবটা খেতে পারে না। বাকি অংশটা পরে খাবে বলে ঝোপঝাপের ভেতরে লুকিয়ে রেখে যায়। আমার বিশ্বাস এই জন্তুটাও তাই করেছে। এখানে যখন আধখানা খাওয়া মৃতদেহ লুকিয়ে রেখে গিয়েছে, সে আবার এখানে আসবে, খুব সম্ভব আজ রাতেই। আমি চাই ঝোপের ভেতরটা যেমন আছে তেমনি থাক। সে যেন সন্দেহ করতে না পারে ওখানে বাইরের কেউ এসেছিল। এখন আমাদের কি কর্তব্য? ঝোপের পাশেই রয়েছে ওই প্রকাণ্ড বট গাছটা। তাড়াতাড়ি লোকজন নিয়ে এসে জনচারেক মানুষ বসতে পারে এমন একটা মাচা তৈরি করে ফেলুন ওই গাছের ডালে। আজ আমাদের ওখানেই রাত্রিবাস করতে হবে নাকি? নিশ্চয়ই। ওই জন্তুটা কি তা জানতে পারলেই মদনপুরের সমস্ত হত্যারহস্য পরিষ্কার হয়ে যাবে। সুন্দরবাবু বিড়বিড় করে বললেন, সারলে রে, জয়ন্ত আমাকেও ছাড়বে না দেখছি। আমারই বিশাল বপু, আর ওই উঁচু গাছের মচমচে মাচা। সর্বনাশ। হুম। পূর্ণিমার রাত্রি। মদনপুরের ধুধু প্রান্তর ভেসে যাচ্ছে আজ চাঁদের আলোয়। কিন্তু তারই প্রান্তে দেখা যাচ্ছে যে বিশাল অরণ্য, তার মধ্যে ঢুকলে পূর্ণিমাকে আর পাওয়া যায় না পরিপূর্ণ রূপে। তবে সেখানেও দেখা যায় আর এক রূপের ছবি। সেখানে চন্দ্রকিরণ খেলে অন্ধকারের সঙ্গে লুকোচুরি। বটগাছের মাচার ওপর চার মূর্তি: জয়ন্ত, মানিক, জিতেনবাবু ও সুন্দরবাবু। কারোর মুখে টু শব্দটি নেই। প্রত্যেকেই বসে আছে স্থির পাথরের পুতুলের মতো।
প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ নিচেকার মস্ত ঝোপের দিকে। যে কোনো সময় ওখানে যে আশ্চর্য দৃশ্য দেখা যেতে পারে তার জন্য যেন রুদ্ধশ্বাসে প্রস্তুত হয়ে আছে সকলেই। এইভাবেই কেটে গেছে প্রায় 3 ঘন্টা। নিচের ঝোপটার উপরে এতক্ষণ খানিকটা চাঁদের আলো জেগেছিল, এখন তা সরে গেল ধীরে ধীরে। ঝোপটা এখনো দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। হঠাৎ দুটো ছোট জানোয়ার সবাই শুকনো পাতা মড়মড়িয়ে বেগে পালিয়ে গেল। জয়ন্ত ভাবতে লাগলো, ওরা পালিয়ে গেল কাকে দেখে? প্রশ্নের উত্তর পাওয়া গেল অবিলম্বে। কিছু দূরে ছিল চাঁদের আলোয় উজ্জ্বল খানিকটা জায়গা। আচম্বিত সেই আলোকমণ্ডলের ভেতর দিয়ে মূর্তিধারী জীবন্ত অভিশাপের মতন ঘোর কৃষ্ণবর্ণ কি একটা বৃহৎ জন্তু প্রচণ্ড তীব্র গতিতে বড় ঝোপটার দিকে ছুটে গেল। ঝোপ থেকে একটু তফাতে এসে মূর্তিটা যে স্থির হয়ে দাঁড়ালো এটুকুও বেশ বোঝা গেল। দুটো কটমটে বন্য ও দপদপে চক্ষু বটগাছের উপর দিকে তাকিয়ে আছে। তার দেহ প্রায় অদৃশ্য, শুধু দৃশ্যমান জ্বলন্ত চক্ষু। জয়ন্ত বুঝলে জন্তুটা তাদের আবিষ্কার করে ফেলেছে। সে তাড়াতাড়ি বন্দুকটা তুলে ধরল। জন্তুটা একবার চাপা গর্জন করলে, তারপর এক লাফ মেরে ফিরে আবার সেই আলোকমণ্ডলের ভেতর দিয়ে পালাবার চেষ্টা করলে তীর বেগে। জয়ন্ত এরই জন্য প্রস্তুত হয়েছিল। তার বন্দুক হুঙ্কার দিয়ে উঠল তৎক্ষণাৎ, এবং সঙ্গে সঙ্গে একটা আকাশ পাঠানো বন কাঁপানো অমানুষিক চিৎকার করে জন্তুটা মাটির উপরে আছড়ে পড়ল। দু একবার ছটপট করলে, তারপরেই একেবারে আড়ষ্ট। আরো নিশ্চিন্ত হওয়ার জন্য জয়ন্ত দেহ লক্ষ্য করে আবার একবার বন্দুক ছুড়লে, কিন্তু মূর্তি আর নড়ল না। জয়ন্ত গাছ থেকে নামতে নামতে বললে, জিতেন বাবু, আপনারাও আসুন। সবাই আলোকমণ্ডলের কাছে গিয়ে দাঁড়ালো। সকলের দৃষ্টি বিপুল বিস্ময়ে স্তম্ভিত। ওটা কিসের মূর্তি? মানুষের না জন্তুর? টর্চের আলোতে দেখা গেল তার সর্বাঙ্গ মানুষের মতন বটে, কিন্তু মনুষ্যত্ব নেই তার কোথাও। সমস্ত দেহটাই লম্বা লম্বা কালো লোমে আচ্ছন্ন। মাথায় জট পাকানো দীর্ঘ রুক্ষ চুল, কর্কশ ও বৃহৎ দাড়িগোপে মুখখানা প্রায় ঢাকা। বোঝা চোখ দুটো দেখা যাচ্ছিল না। পশুভাবপূর্ণ পুরু পুরু ফাঁক করা ওষ্ঠাধরের ভেতর থেকে বড় বড় হিংস্র ও বিবর্ণ দাঁতগুলো দেখা যাচ্ছে। পৃথিবীর কোনো মানুষেরই দাঁত ওরকম হয় না। হাতের ও পায়ের আঙুলেও অত্যন্ত লম্বা ও ধারালো নখ। পায়ের চেটেও বিকৃত। এরকম পা নিয়ে কেউ মানুষের মতন সোজা হয়ে মাটির উপর দিয়ে হাঁটতে পারে না। এ যেন অর্ধ মানব ও অর্ধ পশুর দেহ। সকলের আগে কথা বলল মানিক। গুলি খেয়ে এই মূর্তিটা যখন চেঁচিয়ে উঠেছিল তখন আমার মনে হয়েছিল যেন একটা নেকড়ে বাঘ চিৎকার করছে। জয়ন্ত বললে, ঠিক বলেছ মানিক, আমারও বিশ্বাস এ হচ্ছে নেকড়ে মানুষ। জিতেনবাবু বললেন, নেকড়ে মানুষ আবার কি? নেকড়ে বাঘের দ্বারা পালিত মানুষ। তাও আবার হয় নাকি? এদেশের সংবাদপত্রে, এমনকি মাসিক পত্রিকাতেও এইরকম সব নেকড়ে মানুষের বিবরণ আর ছবি বার কয়েক প্রকাশিত হয়েছে। একটি নেকড়ে মানুষের ফটো আমার কাছেও আছে, তবে সে পুরুষ নয়, মেয়ে। রাঁচি অঞ্চলের বনে তাকে পাওয়া যায়। এক পাদ্রী সাহেব তাকে পালন করেন। আশ্চর্য ব্যাপার। কিছুই আশ্চর্য নয়। হয়তো নেকড়ে পাখিনীর বাচ্চাগুলো কোনো গতিকে মারা গেছিল, তারপর খুব শিশু অবস্থায় এই মানুষটাকে সে চুরি করে নিয়ে যায়। নেকড়েদের শিশু চুরি করার বদ অভ্যেসও আছে। তারপর যে কোনো কারণেই হোক, নেকড়ে মায়ের ম্লানে মায়া বা স্নেহের উদ্রেক হয়। শিশুকে সে বধ না করে প্রথমে নিজের দুগ্ধ দিয়ে পরে শিকার করা জীবজন্তু খাইয়ে পালন করে। নেকড়ের সঙ্গে থেকে থেকে এই মানুষটা ক্রমে নেকড়ে ভাবাপন্ন হয়ে ওঠে। আফ্রিকায় একবার একটি মানুষের মেয়েকে পাওয়া গেছিল। তাকেও শিশু বয়সে চুরি করে পালন করেছিল গরিলারা, আর তারও প্রকৃতি হয়ে গেছিল গরিলাদেরই মতো। এই মাস কয়েক আগেই সংবাদপত্রে আর মাসিক পত্রিকায় একটি হরিণ মানুষের ছবি ও বিবরণ বেরিয়েছে, আপনারা দেখেননি? সে বাস করত বনের হরিণদের সঙ্গে। হঠাৎ ধরা পড়েছে বলেই আমরা তার কথা জানতে পেরেছি। জিতেনবাবু একটা নিঃশ্বাস ফেলে বললেন, অদ্ভুত এই পৃথিবীর রহস্য। আর কতটুকু খবরই বা রাখতে পারি। যাক, নেকড়ে মানুষ আর ইহলোকে নেই। মদনপুরের বাসিন্দারা এইবারে হাঁপ ছেড়ে বাঁচবে। সুন্দরবাবু বললেন, আমিও বাঁচলুম। আর মগডালে মাচায় বসে কীটপতঙ্গের খোরাক হতে হবে না।